বাবু, আপনি সাঁতার জানেন তো? আবহাওয়া ভালো ঠেকছে যে। কেন এমন করে বলছো কেন? না বাবু, এমন সময় অনেক বিপদ হতে পারে, তাই। আরে মাঝি ভাই, দেখো তো দূরে, যেন কি একটা দেখা যাচ্ছে না? ওরে বাবা, এ তো ডাকাতের দল, লুট করিতে আসতেছে। বাবু, যান বাঁচাতে চাইলে দিঘিতে ঝাঁপ দিন। না না, তা হয় না। আমার সারা জীবনের জমানো অর্থ সম্পদ নিয়ে আজ 40 বছর পর দেশে ফিরেছি। আমি এগুলো ছেড়ে কোথাও যাব না। মরতে হয় মরবো, না হলে লড়তে হয় লড়বো। বাবু, ওরা অনেক কাছে চলে আসছে, পালান। আর দুটো লুচি নাও বাবা, এখন খাবে না তো কখন খাবে? এই তো বয়স। ও না মামিমা, অনেক খেলাম, আর না, উঠতে পারবো না, এবারে বাড়ি ফিরতে হবে তো। মানে তুমি কি আর চলে যাবে নাকি? হ্যাঁ মামা। না না, তা হয় নাকি? কত বছর পর এলে, আরো দু একটা দিন কাটিয়ে তারপর যাবে। ঠিক বলেছো। না না মামা, আমার মনোহর কাকা, তাড়াতাড়ি পঞ্চায়েতে চলো, আবারও খুন সেই ডাকাত দল। তাই নাকি? ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। শোনো না, বলি তুমি একলা যেও না, রমাকে সাথে নিয়ে যাও, আমার বড় ভয় করছে। কি ভাবনা, রাজি তো? আমি আর না বললাম না, কারণ এই রকম ঘটনার সঙ্গে আমার কেমন যেন একটা টান আছে। তাই এই সুযোগ আমি আর হাতছাড়া করলাম না। ও হ্যাঁ, ইনি হলেন আমার একমাত্র মামা মনোহর চ্যাটার্জি। মামার কোনো সন্তান নেই, তাই আমাকে তিনি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন এবং স্নেহ করেন। এখনও কাজের সূত্রে আমি খুব একটা আসতে পারি না মামা বাড়িতে, তাই এবারে ওনারা আমাকে ছাড়তেই চাইছেন না। মামা এই গায়ের পঞ্চায়েত প্রধান, তাই এই গায়ের সমস্ত সমস্যার দায়িত্ব তার কাঁধে এসেই পড়ে। তাই আজকের একটা খুন ও একটা ডাকাত সংক্রান্ত সমস্যার সমাধানে পঞ্চায়েতের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এইসব ভেবে নিজেকে যেন একটা গোয়েন্দার সাকরেদ হিসাবে মনে হচ্ছে। বাবারে, কি উত্তেজনা! বলো, কি ঘটেছে তোমাদের সঙ্গে? হুজুর, কাল ওই রাত 10টা নাগাদ আমি একজন মহাজনকে নিয়ে একুল থেকে ওকুলে যাইছিলাম। তখন হঠাৎ দেখি হ্যাঁ মনোহর কাকা, এই নিয়ে পাঁচবার এমনই ঘটনা ঘটলো। তালদিঘিতে ডাকাতদের উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে। কিছু একটা করতেই হবে। পুলিশরাও আর যেতে চাইছে না, সেই কনস্টেবলটা মারা যাওয়ার পর থেকে। এই ভেবে তারা সেই তালদিঘির সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা বলেই চললো একে একে। তবে আমরা সেটাকে তালদিঘি বলছি বটে, কিন্তু সেটা একটা ছোটখাটো নদীর থেকে কোনো অংশে কম নয়। তারা কি করবে ঠিক করতে পারছিল না। এমন সময়ে আমি হঠাৎ বলে উঠলাম, আমি যাব। কি? হ্যাঁ মামা, আমি যাব তাদের সাথে কথা বলতে। ওদের সাথে কথা বলে একটা চুক্তি না করলে এই সমস্যার কোনো সমাধান হবে না। কিন্তু কোনো কিন্তু নয় মামা, মানুষের সেবা করার এমন সুযোগ সচরাচর সবার ভাগ্যে জোটে না। আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করো না মামা। ঠিক আছে, তোমার কি কি প্রয়োজন আমাকে বলে দাও, আমি সব ব্যবস্থা করে দিই। আর কানাই, তুই যা, দারোগাকে খবর দে, একজন সশস্ত্র পুলিশ আমার ভাগনার সাথে যাবে। না মামা, কাউকে যেতে হবে না, আমি একলাই যাব। আমাকে একটা ওই ইঞ্জিন লাগানো দ্রুতগামী নৌকা, একটা টর্চ আর কিছু খাবার দিলেই হবে। তুমি তাহলে এদের সাথে কথাবার্তা বলে সবকিছু ঠিক করে নাও, আমি ততক্ষণ একটা কাজ সেরে আসি। চিন্তা করো না মামিমা, তোমাদের আশীর্বাদ আছে তো, তাহলে ভয় কিসের? হ্যাঁ গো, তুমি বা কেমন লোক গো, ছেলেটাকে একবার মানা পর্যন্ত করলে না। আরে আমি তো মানা। মামা, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। ইঞ্জিন স্টার্ট করো, আর দেরি করা যাবে না।
আমি আপন মনে একাই ভাসছি আর সেই জল থেকে চারিদিকের সৌন্দর্য উপভোগ করছি। ভাবছি এমন সুন্দর শান্ত জায়গায় এমন দুর্ঘটনা ঘটতে পারে কি করে, আর তাছাড়া চারিদিকে তো কেউ কোথাও নেই। এই অবস্থায় আমি বেশ কিছুক্ষণ ভেসে চলেছি সেই জলের মাঝখানে। কিছুক্ষণ পরে আমার যেন মনে হতে লাগলো পরিবেশটা আস্তে আস্তে যেন কেমন গুমোট হয়ে আসছে। এতক্ষণ ধরে বয়ে চলা সেই মনোরম স্নিগ্ধ বাতাস যেন কার ভয় পেয়ে পালিয়ে গেছে, তাকে আর কোনো দিক থেকেই অনুভব করা যাচ্ছে না। কেমন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। একটু আগে দূর থেকে যে পেঁচার ডাক কানে আসছিল সেটাও যেন বন্ধ হয়ে গেছে এবার। তাহলে কি সত্যি এবার তাদের আসার সময় হলো? কিন্তু আমি তো শুনেছি তারা যে ডাকাত, তারা যদি সত্যি ডাকাত হবে তাহলে পরিবেশটা এমন হয়ে যাচ্ছে কেন? ব্যাপারটা কেমন যেন একটা গোলমেলে লাগছে। এমন সময়ে দূরে যেন কি একটা দেখা যেতে লাগলো। কিসের ছায়া ওটা? তাহলে কি তাদের নৌকো আমার দিকে এগিয়ে আসছে? দেখতে দেখতে চোখের নিমেষে যেন সেই ছায়াটা কয়েক মুহূর্তের মধ্যে কয়েকশো কিলোমিটার দূর থেকে আমার কাছে এসে উপস্থিত হলো। এবারে ব্যাপারটা খানিকটা স্পষ্ট হলো। এ তো কোনো ডাকাত দল নয়, এ তো দেখছি একটা দানবীয় ছায়ামূর্তি। কয়েক সেকেন্ডের জন্য আমার হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল, কিন্তু আমি সামলে নিলাম নিজেকে। তার সেই দানবীয় চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে রইলাম তার সামনে। সে আমাকে দেখে একটা প্রচন্ড গর্জন করে উঠল। তার সেই গর্জনের প্রভাবে আমার নৌকো খানিকটা পিছিয়ে গেল, কিন্তু আমি ভয় পেলাম না, একইভাবে দাঁড়িয়ে রইলাম। এরপর মনে হলো সে আমার সাহস দেখে কিছুটা ইতস্তত বোধ করছে। বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে সে আমাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছে। সুযোগ বুঝে আমি একটু সাহস দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কি চাও? আর নিরীহ মানুষদের এমনভাবে মারছো কেন? বলো আমাকে, আমি তোমাকে একটু ভয় পাই না, বলো, উত্তর দাও। আমার কথা শুনে সে দ্রুত আমার দিকে এগিয়ে আসলো। তারপরে তার হাত দিয়ে আমার কপাল চেপে ধরলো। তারপরেই কেমন যেন আমার মনে হতে লাগলো আস্তে আস্তে আমি আমার শরীর ছেড়ে বেরিয়ে একটা অন্য জগতে প্রবেশ করছি। ওই দেখেন কোত্তা নৌকা। ওই তো, চলো চলো সকলে ওদিকে চলো। বাবা রমা, কি হলো? কিছু বললে না যে? বাবা, তুমি একটু বাইরে যাও, মামার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি আর বলবো মামা, এই সব কিছু হচ্ছে কেবলমাত্র তোমার জন্য। কি বলছো? আমার জন্য মানে? হ্যাঁ, তোমার জন্য। মনে পড়ে আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা? এক রাতে তুমি আর তোমার এক বন্ধু দুজন শহর থেকে বাড়ি ফিরছিলে তোমাদের নিজস্ব নৌকা করে। মনে পড়ে সেই রাতের কথা? কে বলেছে সব কথা? যাকে তুমি সেই রাতে দিঘিতে ফেলে চলে এসেছিলে সেই বলেছে আমাকে। তার মানে সে তো মারা গেছে? কিন্তু তার আত্মা এখনো মরেনি, তার ক্রোধও এখনো মরেনি। সে আজও তোমার অপেক্ষায় আছে। তোমাকে মেরে সে তার প্রতিশোধ নিয়ে তবেই ক্ষান্ত হবে, না তো এমনই মৃত্যুলীলা চলতেই থাকবে। পুরো গ্রাম শেষ হয়ে যাবে মামা। এখন বুঝেছি যে কেন তুমি দিঘি পারাপার করতে চাও না। এখন গ্রামের এই নিরীহ মানুষগুলোর প্রাণ তোমার হাতেই মামা। তুমি আত্মসমর্পণ না করলে কিন্তু সে থামবে না কোনো প্রকারে। সামান্য এই কটা টাকার লোভে তুমি একটা মানুষকে মেরে ফেললে মামা। না, তোমাকে মামা বলে পরিচয় দিতেও ঘৃণা লাগে। টাকাগুলো এখন সামান্য হলেও তখন আমার কাছে ছিল অনেক। দুবেলা ভালো করে খাওয়া জুটতো না। ও প্রতিদিন অনেক রোজগার করে আনতো শহর থেকে, আর আমি যা আনতাম সেই দিনের ফেরি ভাড়া আর আগের দিনের দেনা দিতে সব শেষ হয়ে যেত। পরদিন আবার আমার ধার করতে হতো। তাই বলে তুমি খুন করবে? চেয়েও নিতে পারতে তো। এখনো সময় আছে, প্রায়শ্চিত্ত করো। কি করবো তুমি বলো? হয় নিজের জীবন দিয়ে তাদেরকে বাঁচাও, আর না তো তোমার যা সম্পত্তি আছে সবকিছু তার মেয়ের নামে লিখে দিয়ে এক কাপড়ে এই বাড়ি ছেড়ে তোমরা দুজনে বেরিয়ে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করো। তাহলেই তোমাদের আসল প্রায়শ্চিত্ত হবে।
পরদিন সকালে সবাই উঠবার আগে আমি মামাবাড়ি ছেড়ে চলে আসি। তারপরে কয়েক যুগ কেটে গেছে, আমি আর কখনো মামাবাড়ি যাইনি। মামা তার ভোটের মাসুল দেবার জন্য কোন পথটা বেছে নিয়েছিল আমি তাও জানি না। তিনি আদৌ তার ভুলের মাসুল দিয়েছিল কি আপনাদের জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।